সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব সমীকরণ যে অংশটি আছে সেই অংশটি নিয়ে আলোচনা করছিলাম। একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখেছিলাম। আজকে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব এবং এই চ্যাপ্টারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখান থেকে একটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় অবশ্যই থাকে এবং এই চ্যাপ্টারটি তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়েছ, নবম দশম শ্রেণীতে ছিল, সেখানে প্রথম অধ্যায় হিসেবে ছিল। তো যেহেতু গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেহেতু আমি আশা করি বাসায় তোমরা নিয়মিত এই বিষয়টি প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস ছাড়া ম্যাথমেটিক্যাল বিষয়গুলোতে কেউ দক্ষতা অর্জন করতে পারে না। আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019। আমরা সেই সমস্যাটিতে যাই। ঢাকা এবং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঢাকা বোর্ড 2019-এর 4 নম্বর অঙ্ক যেটা সেলিম ট্রেডার্স, এই অঙ্কটি 2017 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্ধৃত দেওয়া আছে। নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, আসবাবপত্র 50,000, প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। 2018 সালে জানুয়ারি মাসে কতগুলো লেনদেন দেওয়া আছে? জানুয়ারি 5, 8, 10, 12, 16, 25, 28 তারিখ। প্রত্যেকটি লেনদেনই গুরুত্বপূর্ণ। কয়ে বলেছে প্রারম্ভিক দাখিলা দাও, ক্ষয়ে টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখাও এবং গয়ে বলেছে 2018 সালে 31 জানুয়ারি তারিখে সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। আমরা প্রথম অংশটিতে যাই, প্রারম্ভিক জাবেদা দাখিলা। প্রারম্ভিক জাবেদা দাখিলা বলতে আমরা কি বুঝি? জাবেদা জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে যারা মানবিক বিভাগ অথবা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের জন্য। জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান কাজ, প্রধান অস্ত্র হিসাব লিপিবদ্ধ করার জন্য। এখানে যে কোনো আর্থিক লেনদেন যা প্রতিষ্ঠানের যে স্বার্থ, সে স্বার্থে আঘাত দেয়, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থের সাথে জড়িত সেরকম আর্থিক লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করা হয় এবং তারিখের ক্রম অনুযায়ী বিশদ ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয়। তো এখানে যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়, এখানে একটি পক্ষ সুবিধা গ্রহণকারী থাকে এবং একটি পক্ষ সুবিধা প্রদানকারী থাকে। সুবিধা গ্রহণকারী পক্ষটিকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট বা ডেটর এবং সুবিধা প্রদানকারী পক্ষটিকে হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রেডিট বা ক্রেডিটর। তো এই কথাটাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, যে ভিত্তির উপর হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে এবং এটাকে বলা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় দ্বৈত সত্তা। যে বিষয়টি প্রথম লুকা ডি প্যাসিওলি সাহেব, ইটালীয় গণিতবিদ এবং উনি একজন ধর্মযাজকও ছিলেন, উনি প্রথম বলেছিলেন, এই জন্য ওনাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে এই ডেবিট ক্রেডিট দুটো পক্ষের মোট টাকার অঙ্ক কিন্তু সমান হতে হবে। মোট টাকার অঙ্ক যদি সমান না হয় তাহলে এই যে হিসাবটা আমরা লিপিবদ্ধ করছি সেটি শুদ্ধ বলে বিবেচিত হবে না। আমরা যেহেতু বলেছে প্রাথমিক বা প্রারম্ভিক জাবেদা, সেখানে আমরা প্রারম্ভিক সম্পদ এবং দায় নিয়ে জাবেদা দাখিলা দেব এবং সে অনুযায়ী আমরা কাজ করব। তাহলে আমরা একটা জাবেদা ছক আঁকি। খেয়াল করবে আধুনিক পদ্ধতিতে এখানে হিসাবের নাম ও ব্যাখ্যা লেখা হয়। এখানে ডেবিট ক্রেডিট দুটো পক্ষের নিচে টাকা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ কোন মুদ্রা আমরা সাথে লিপিবদ্ধ করছি সেটা এখানে লিখতে হবে। করে বোর্ডের নাম, সরি প্রতিষ্ঠানের নাম সেলিম ট্রেডার্স, সাধারণ জাবেদা লিখলাম। আর এটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। প্রারম্ভিক দাখিলা তারিখ 2017 ডিসেম্বর 31, তার মানে আমরা এখানে 17 লিখতে পারবো না, যেহেতু এটা প্রারম্ভিক, তাহলে আমাদেরকে 2018 জানুয়ারির 1 তারিখ দিতে হবে। নগদ টাকা আনছে, তার মানে নগদান হিসাব
তারপর অফিস সরঞ্জাম এনেছে, অফিস সরঞ্জাম হিসাব, প্রাপ্য হিসাব, এগুলো সবই ডেবিট। আমরা এখানে ছিল ডেবিট লিখতে পারি। প্রদেয় হিসাব ক্রেডিট, এবং আর যেহেতু কোনো ক্রেডিট পক্ষ নেই তাহলে মূলধন ক্রেডিট। এক লক্ষ টাকা, 1,50,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা। তাহলে এখানে তিনটা সম্পদের যোগফল 2,50,000 প্লাস 50 মোট 3 লক্ষ। আর দায়ের যোগফল হচ্ছে, মানে এটা হচ্ছে এল দায়, এই এল এর যোগফল হচ্ছে 40। তাহলে দুটোর পার্থক্য এগুলো হচ্ছে এ, এই এ থেকে এল যদি আমি মাইনাস করি তাহলে আমরা ই পাবো, মানে মূলধন বা মালিকানা সত্ত্বটা পাবো। তো তিনটা সম্পদের যোগফল হচ্ছে 3 লক্ষ, আর দায়ের যোগফল হচ্ছে 40,000। তাহলে 3 লক্ষ থেকে 40,000 গেলে 2,60,000 টাকা হচ্ছে মালিকের দেওয়া টাকা, মূলধন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটা যোগফল নির্ণয় করার আগে একটু ব্যাখ্যাও লিখতে হবে। যেহেতু প্রারম্ভিক সম্পদ দায় ও মালিকানার সাথে হিসাবভুক্ত করা হলো, এটা হচ্ছে ব্যাখ্যা। যোগফল নির্ণয় করে ফেলবো 3 লক্ষ টাকা। যোগফলটা যাবে যায় মুখ্য না, না নির্ণয় করলেও ভুল হবে না, এবং বন্ধ করে দিতে হবে। তাহলে কয়ের উত্তর হয়ে গেল। বছরের শুরুর সম্পদ এবং বছরের শুরুর দায় ও মালিকানা সত্ত্ব নিয়ে প্রারম্ভিক জাবেদ দাখিলা দেওয়া হয়। এটি সাধারণ জাবেদের একটি অংশ, এটা মনে রাখবে। খ, টেবিলের ছকের মাধ্যমে প্রত্যেকটা লেনদেনকে উপস্থাপন করতে বলেছে, কি প্রভাব বিস্তার করে সেটা দেখাতে বলেছে। আমরা ক্ষয়ে যাচ্ছি। এখানে আমরা ক্ষয়ে যাওয়ার আগে এরকম যেটা একটা ঘর অনেকে আঁকলাম। ক্ষয়ে যাওয়ার আগে আমরা দেখতে হবে যে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে, এবং মালিকানা সত্ত্ব কয়টা, এটা আমাকে দেখতে হবে। কারণ সেগুলো আমাকে ছক আঁকতে হবে। প্রথম হচ্ছে নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, এবং প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। প্রারম্ভিক দাখিলাই পক্ষ পাচ্ছি নগদ, অফিস সরঞ্জাম, সম্পদ, প্রাপ্য হিসাব, দায় পাচ্ছি প্রদেয় হিসাব, মালিকানা সত্ত্ব পাচ্ছি মূলধন। তারপরে বলেছে 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, একটা দায় পেলাম ব্যাংক ঋণ, ঠিক না? ব্যাংক ঋণ একটা দায় না। প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে দায়টা হচ্ছে প্রদেয় নোট, নট ব্যাংক ঋণ। আর আরেকটি পক্ষ হচ্ছে নগদ, নগদ একটি পক্ষ, নগদ হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। তারপর নগদ 30,000 এবং 90,000 টাকা ধারে ক্রয়, ক্রয় মালিকানা সূত্রের অংশ, সেটা এখানে বসবে। নগদ হওয়ার কারণে নগদ আছে, আর ধারে হলে প্রদেয় হিসাবে অন্তর্ভুক্ত হবে, সুতরাং সেটিও হিসাব আমরা লিখেছি। 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান, যাবে যাচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া আমরা লিখছি, এটা লেখা নেই।
কিন্তু নগদান পক্ষটি আগে থেকে লেখা আছে, লিখতে হবে না। বিবিধ খরচ পরিশোধ, তাহলে বিবিধ খরচ একটি পক্ষ, এটা ব্যয় যেহেতু, তাহলে এটা মালিকানা সত্ত্বের অংশ। বিবিধ খরচ ডেবিট, নগদান ক্রেডিট। তারপর 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় বা 1,20,000 টাকা, 60% নগদ এবং 40% ধারে। বিক্রয় হচ্ছে আয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক, আর নগদে বিক্রি করে নগদ আছে এবং ধারে বিক্রি করার জন্য প্রাপ্য হিসাব আছে, সুতরাং আমাদেরকে নতুন ছক আঁকতে হচ্ছে না। খরিদ্দার নিকট 30,000 টাকা পাওয়া গেল, খরিদ্দার বলতে আমার দেনাদার কাছ থেকে আমি 30,000 টাকা পেয়েছি, প্রাপ্য হিসাব এবং নগদ, যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, যেহেতু আমি দেনাদার নিকট থেকে টাকা পাচ্ছি। আর অগ্রিম প্রদত্ত ভাড়া 1 মাস অতিক্রান্ত হয়েছে, তাহলে যাবে হচ্ছে ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। ভাড়া খরচ হিসাবের জন্য মালিকানার সাথে ছক আঁকতে হবে, অর্থাৎ এটা ই এর জন্য একটাই ঘর হয় কলাম। আর ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়ার জন্য আমরা অলরেডি একটা ছক আঁকবো। আমরা 4টা সম্পদ পাচ্ছি এবং 2টা দায় পাচ্ছি এবং একটা মালিকানা সত্ত্বের ঘর পাচ্ছি, সব মিলিয়ে। সম্পদের 4টা ভাগে কেটে দিই, 1 2 3 4। দায়ের 2টো, 1 2, মালিকানা সত্ত্বের একটা এবং মৌকুব একটা। সেলিম ট্রেডার্স টেবুলার সামারি 31 জানুয়ারি 2018 স্থাপন হলো। সম্পদের নাম লেখা হলো 4টা, দায়ের নাম লেখা হলো 2টা এবং মালিকানা সত্ত্ব লেখা হলো। এর মানে হচ্ছে সি মূলধন, আর আই ইএক্স ব্যয়, ডি উত্তোলন, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এখন আমরা এই ছকে লেনদেনগুলোকে উপস্থাপন শুরু করব। উপস্থাপন বলতে বোঝাচ্ছে জাবেদা দাখিলা, যার যত জাবেদা দাখিলা দক্ষতা বেশি সে তত শুদ্ধভাবে এটা উপস্থাপন করতে পারবে। যদি জাবেদা দাখিলা ভুল হয় তাহলে উপস্থাপনা ভুল হয়ে যাবে। সেই সুতরাং আমাদের কি কারণে সম্পদ বাড়ছে কমছে, দায় বাড়ছে কমছে বা মালিকানা সত্ত্ব বাড়ছে কমছে, এই জিনিসগুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে। প্রথমে 1 তারিখ 2018, নগদ 1 লক্ষ টাকা, নগদ হিসাব ডেবিট তার মানে যোগ। অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট তার মানেও যোগ। প্রাপ্য হিসাব ডেবিট 50,000 টাকা, তাও যোগ। এবং এই তিনটে যোগফল
হওয়ার পর এখানে প্রদেয় হিসেবে আমরা পেয়েছি 40,000 টাকা, সেটাও যোগ, কারণ ক্রেডিট, দায় বাড়ছে মানে যোগ, সম্পদ বাড়ছে মানে যোগ। আর সর্বশেষ মালিকানা সত্ত্বের মধ্যে ছিল 2,60,000 টাকা, এটা হচ্ছে মূলধন, আমরা এখানে লিখব। যোগফলটা নির্ণয় করে ফেলবো। জানুয়ারির 5 তারিখ 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট 50,000, মানে নগদে টাকা বাড়বে, এবং প্রদেয় নোট হিসাব ক্রেডিট 50,000, একটা দায় বাড়বে। এখানে যেহেতু এই ঘরে কোনো পরিবর্তন হচ্ছে না মালিকানা সত্ত্বে, তাই এখানে কোনো ব্যাখ্যা লিখতে হবে না। যোগফল নির্ণয় করতে হবে 1,50,000, 1,50,000, 50, 40, 50, 2,60,000। তারপর 8 তারিখ নগদ 30,000 টাকা, ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। যে কোনো ক্রয়ের জন্যই মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ ক্রয় করলে খরচ বাড়ে, যখনই খরচ বাড়বে তখনই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। নগদে 30 এবং ধারে 90, মোট 1,20,000 টাকার আমি পণ্য ক্রয় করেছি, তাহলে 1,20,000 টাকা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখানে লিখতে হবে ক্রয়, তাহলে বোঝা যাবে কেন মালিকানা সত্ত্বটা পরিবর্তন হলো। যখনই মালিকানা সত্ত্বের ঘরে কোনো পরিবর্তন হবে তখন সেটা এখানে ব্যাখ্যায় লিখতে হবে, মানে মন্তব্যে লিখতে হবে সংক্ষেপে। আর নগদে কিনেছি 30,000, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাবে। ধারে যখন কিনেছি 90,000, তাহলে প্রদেয় হিসাব আরো বাড়বে, অর্থাৎ দায় বাড়বে। আবার যোগফল নির্ণয় করব। একটু লম্বা অঙ্ক, সাধারণত এরকম এতগুলো লেনদেন দেয় না, 4টা লেনদেন দেয়, কিন্তু এই প্রশ্নে সবগুলো লেনদেনই করতে হবে। 1,30,000, 50,000, 2,60,000 থেকে 1,20,000 গেলে 1,40,000। তারপর 10 তারিখ 3 মাসে ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা, অগ্রিম ভাড়া প্রদানের চার্জ আছে নগদ হিসাব ক্রেডিট, নগদ থেকে বিয়োগ, এবং অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়ার সাথে যোগ। এখানে আর কোনো দায়ের দিকে কোনো পরিবর্তন হয়নি। 1,05,000, বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা। আমি উপরে লিখি, বরং নিচে লিখে তো দেখা যাবে না, উপরে একটু মুছে দিচ্ছি। বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা, তাই নগদ থেকে 1,200 টাকা বিয়োগ, যেহেতু এটা খরচ সুতরাং মালিকানা সত্ত্বেও পরিবর্তন হবে, মালিকানা সত্ত্বেও কমে যাবে। এখানে লিখতে হবে কারণ কেন মালিকানা সত্ত্ব কমছে, বিবিধ খরচ। তাহলে 1,05,000 থেকে 1,200 টাকা চলে যাচ্ছে 1,03,800 টাকা, এখানে 1.5 লক্ষ টাকা, এখানে 50,000, 15,000, 1,30,000 এবং 50,000, আর এখানে 500 টাকা কমে গেলে 1,38,800 টাকা। তারপর 16 তারিখ
16 তারিখ 3% কারবারি বার্তায় পণ্য বিক্রয়। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত দুই ধরনের বার্তা আমরা দেখি, একটি হচ্ছে নগদ বার্তা, একটি হচ্ছে কারবারি বার্তা। বার্তা হচ্ছে ছাড়, যে কোনো পণ্যের মূল্য তালিকা থেকে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ অর্থ ছাড় দেয় তার নাম হচ্ছে বার্তা। এটি প্রধানত দুই প্রকার, আমি বললামই, কারবারি বার্তা এবং নগদ বার্তা। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তাটা জড়িত সেটা সবসময় কারবারি বার্তা এবং সেটা হিসাবের খাতায় অন্তর্ভুক্ত হয় না। ক্রেতাও হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করেন না, বিক্রেতাও হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করেন না, অর্থাৎ সেটিকে বাদ দিয়ে বাকি টাকাটা হিসাবের খাতায় লিখতে হবে। আর যেটি নগদ বার্তা অর্থাৎ প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা, এই নগদ বার্তা ক্রেতা বিক্রেতা উভয়ই তাদের হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করেন। প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা দুটোই নগদান বইয়ে জাবেদায় সব ক্ষেত্রেই অন্তর্ভুক্ত হবে, হিসাবে লিখতে হবে। এখানে যেহেতু কারবারি বার্তার কথা বলেছে, কারবারি বার্তা দুই রকম, ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা, কারণ এটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তো যেহেতু এটা পণ্য বিক্রয়, তার মানে এটা কারবারি বার্তা বোঝাই যাচ্ছে। প্রশ্নে বলে দিয়েছে কারবারি বার্তা, না বললেও বুঝে নিতে হতো এটা কারবারি বার্তা, কারণ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বার্তাটি হচ্ছে কারবারি বার্তা। 3% বার্তায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা। প্রথমে আমাদেরকে ওই 1,20,000 থেকে 3% কারবারি বার্তাটা বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা 3600 টাকা বাদ দিব। 1,20,000 টাকা 3% মানে হচ্ছে 3,600 টাকা। এটা আমরা মাইনাস করবো প্রথমেই 1,20,000 থেকে, বাকি টাকার উপর আমরা হিসাব নিকেশ করবো। তাহলে 1,20,000 থেকে আমরা যদি 3600 টাকা বাদ দেই, 1,16,400 টাকা। এর 60% হচ্ছে ক্যাশ, 40% হচ্ছে যে অন অ্যাকাউন্ট অর্থাৎ ধারে। 60%, এই 1,16,400 টাকা 60% হচ্ছে ক্যাশে, বাকিটা হচ্ছে ধারে। পণ্য বিক্রি করলে আয় হয়, আমরা প্রথম তাহলে আয়ের দিকে দেখাই। 1,16,400 আমরা লিখব বিক্রয়, এবং এটার 60% হচ্ছে ক্যাশ, 69,840। বাকিটা যেটা আছে 46,560, এটা হচ্ছে ধারে 46,560। তো এটা ধারে মানে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারবারি বার্তার টাকা বাদ দেওয়ার পর আমরা যোগ করে ফেলি। 1,03,800 যোগ 69,840, 1,73,640। তারপর 1.5 লক্ষ, $96,560, 15,000, 1,30,000, 50,000। তারপর এখানে যোগফল হচ্ছে 2,55,200। তারপর 25 তারিখ একজন খরিদ্দার নিকটে 30,000 টাকা পাওয়া গেল, যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট 30,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 30,000। এখানে মালিকানার সাথে কোনো পরিবর্তন হবে না। $1,43,640, 1.5 লক্ষ, 96,560, 66,560, 15,000, 1,30,000, 50,000 এবং 2,55,200। লাস্ট ওয়ান 28 তারিখ, এটা সমন্বয় জাবেদা। প্রধানত সমন্বয় জাবেদা হিসেবে কাজ হয়। অগ্রিম প্রদত্ত ভাড়া 1 মাস অতিক্রান্ত হয়েছে। আমি 3 মাসের অগ্রিম ভাড়া অ্যাডভান্স দিয়েছিলাম, তার মধ্যে 1 মাসের সময়কাল অতিক্রান্ত হয়েছে। তাহলে আমার অ্যাডভান্স 3 মাসের ছিল, সেটা এখন 2 মাসের হয়ে যাবে। 1 মাসের অ্যাডভান্স যখন কাটা যাবে তখন সেটাকে আমি বলবো ব্যয়। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে 1 মাসের, এবং সম্পদও কমে যাচ্ছে কয় মাসের? 1 মাসের। ব্যয় বৃদ্ধির জন্য ডেবিট, সম্পদ হ্রাসের জন্য ক্রেডিট। তাহলে জাবেদা হচ্ছে ভাড়া খরচ ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট।
ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট মানে অগ্রিম ভাড়া থেকে 1 মাসের টাকা বাদ, 3 মাসে 15 হলে 1 মাসে 5000 টাকা। অগ্রিম ভাড়া ক্রেডিট এবং ভাড়া খরচ ডেবিট, তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সরি এখানে লিখে ফেলছি, এটা উপরে হবে। টাকা ক্রেডিট, 5000 টাকা ডেবিট। যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে লিখতে হবে ভাড়া খরচ, এটা কারণ লিখতে হবে। তোমরা যোগফল নির্ণয় করে ফেলি। 1,43,600, 1,50,000, 66,560, 10,000, 1,30,000, 50,000 এবং এবং 2,55,200 থেকে 5,000 গেলে 2,50,200। এখানে আমরা এখন প্রাথমিকভাবে এটাকে বন্ধ করব এবং এর যোগফল নির্ণয় করব। তো যোগফল আসলো 4,30,200। আর এই পাশে আমরা দেখি তাও 4,30,200। একই যোগফল আসছে, তাহলে প্রমাণিত হলে হিসাব সমীকরণটি সঠিক হয়েছে। দুই পাশে যোগফল একই আসছে। আমাদের যদি বলে প্রমাণ করো, তাহলে আমরা এখানে বক্সটি বন্ধ করে, ছকটি বন্ধ করে নিচে আমরা লিখবো প্রমাণিত, তাহলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছ। এখানে একটু সমস্যা হয়েছিল। 1,73,640 30,000 প্লাস হবে 2,03,640। এরপর গ, একটা আয় বিবরণী করে দেখাতে বলেছে।
আসলে এটা বিশদায় বিবরণী। লিখতে হবে যে 1 মাসের জন্য এটা হয়েছে, তাহলে 31 জানুয়ারি 2018 সালের 1 মাসের জন্য তারিখটা লিখতে হবে। এগুলো না লিখলে 1 নাম্বার কম পাবে। বিবরণ, তাই বিবরণের শুরুতে আমরা জানি প্রথমেই বিক্রয় হয়। এখানে বিক্রয় হচ্ছে 1,20,000 নগদ এবং ধারে মিলায়। বিক্রয় নগদ প্লাস ধারে দুটো মিলে আমরা পাচ্ছি 1,20,000। সেখান থেকে কারবারি বাট্টা আছে 3%, সেটা বাদ দিতে হবে। তার মানে 1,20,000 এর 3%, এই কারবারি বাট্টাটা বাদ দিতে হবে। এটা হচ্ছে তাহলে নিট বিক্রয় পাবো, বিক্রয় বিয়োগ বিক্রয় বাট্টা। আমরা যদি একে সুন্দর করে দেখাই, আমরা এইভাবে দেখাতে পারি। নগদ হচ্ছে 30,000, ধারে 90,000, মোট বিক্রয় হচ্ছে 1,20,000 যোগ বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, যেটা আমরা বলি 3%, মানে 3,600 টাকা। তোমরা মাইনাস করলে বাকি টাকা যেটা 1,16,400, এটাই হচ্ছে নিট বিক্রয়। বিক্রয় পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। কি বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি? আমরা পাচ্ছি শুধুমাত্র ক্রয়, আর কোনো বিক্রিত পণ্যের ব্যয় নেই। বিক্রয় হচ্ছে 1,20,000, 60% নগদে, 40% ধারে। তাহলে একটু এখানে ভুল হয়েছে। 1,00,000 এভাবে দেখালে ভালো হয়। বিক্রয় এক লক্ষ 20,000 বিয়োগ কারবারি বাট্টা 1,20,000 এর 3%, তাহলে ডিটেক্ট আমরা দেখি একসাথে দেখাই। 1,16,400 কারবারি বাট্টাটা বাদ দিলাম, আমরা এটাকে নিট বিক্রয় বলবো। নিট বিক্রয় 1,16,400 টাকা পেলাম। সেখান থেকে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি শুধুমাত্র ক্রয় নগদ প্লাস ধারে। এখানে মোট নগদ প্লাস ধারে হচ্ছে 1,20,000 টাকা ক্রয়, এটা বাদ। আর কোনো প্রত্যক্ষ খরচ নেই, তো এটা বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি 3,600 টাকা। তো বিয়োগফল, এটা নেগেটিভ, এটাকে আমরা নাম দিব মোট ক্ষতি, যেহেতু নেগেটিভ আসছে। যেহেতু এটা নেগেটিভ আসছে, তার আমরা নাম দিব মোট ক্ষতি। মোট ক্ষতি থেকে এবার বাদ পরিচালন ব্যয়। কি পরিচালন ব্যয় আছে? দুটো পরিচালন ব্যয় আছে, একটা হচ্ছে বিবিধ খরচ এবং আরেকটা হচ্ছে ভাড়া খরচ। লিখে ফেলি।
ভাড়া খরচ 5000 এবং বিবিধ খরচ হচ্ছে 1200। তাহলে দুটো যোগ করলে এটাও বাদ 6200। তাহলে 3600 আরো 6200 মাইনাস হচ্ছে, মাইনাস 3600 এর সাথে 6200 মাইনাস হচ্ছে, তার মানে 9800 টাকা। এটাও মাইনাস। এটার একটা নাম হবে, এটার নাম হচ্ছে নেট পরিচালন ক্ষতি 9800 টাকা। তারপর এখানে একটা প্রদেয় নোটের সুদ আছে, ওর উপরে লিখছি প্রদেয় নোটের সুদ। এটা হচ্ছে অপরিচালন বা অন্যান্য ব্যয়। প্রদেয় নোট হচ্ছে 50,000 টাকার 10%। তাহলে আমি যদি 50,000 টাকার 10, এটা আমরা ক্যালকুলেশনটা নিচে দেখাই, 50,000 10% নির্ণয় করি, তাহলে এক বছরের সুদ হবে 5000। এটাকে আমার আবার 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক মাসের সুদ বের হবে, কারণ আমার অঙ্ক হচ্ছে এক মাসের। তাহলে এক মাসের সুদ যেটা বের হবে সেই টাকাটা 417 টাকা। এক মাসের সুদটাকে আবার আমার 30 দিয়ে ভাগ করতে হবে, এবং যেহেতু ঋণ নিয়েছি জানুয়ারির 5 তারিখ, তার মানে জানুয়ারি 5 থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত এক মাস হিসেব করলে এখানে হচ্ছে 26 দিন। 26 দিনের সুদ বের হবে টোটাল। তাহলে 417 গুণ 26 ভাগ 30, 362 টাকা, সরি 61 টাকা, 361 মাইনাস। আবারও বলছি, 50,000 10%, 5,000 টাকা এক মাসের, পুরো এক বছরের নোটের সুদ, সেই টাকা 12 দিয়ে ভাগ করলে এক মাসের নোটের সুদ। নোটটা আমি যেহেতু জানুয়ারি 5 তারিখ ব্যাংকের থেকে ঋণ নিয়েছে নোটটা দিয়ে, তার মানে আমাকে এক মাসের সুদ ধরলে ভুল হবে, আমাকে কারেক্ট ডেগুলোর সুদ ধরতে হবে। কারেক্ট ডে হচ্ছে 26 দিন। জানুয়ারির 5 থেকে জানুয়ারির 31 হিসাব করলেও, অর্থাৎ আমরা হিসাব করবো যে 30 দিনে মাস, সেই হিসাব করে এখানে 26 দিন হচ্ছে 361 টাকা। তো 361 টাকা যদি আমি মাইনাস করি আরো 9800 থেকে, মাইনাস বলতে এটা আসলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে দুটোই মিলে প্লাস 10,161 টাকা। এটার নামই হচ্ছে নেট ক্ষতি। শেষ। আমরা এই ভিডিও প্রস্তুত করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু জটিল ছিল, সেগুলো করিয়ে দিলাম। আরেকটা অঙ্ক, চট্টগ্রাম বোর্ড 2019-এর 4 নম্বর অঙ্কটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, লিখে দিচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2019-এর 4 নং, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে, আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে পৃথিবী যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আমরা আবার যাতে ক্লাসরুমে ফিরে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।